রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। নিউজ 24 সকাল 10টার সংবাদে স্বাগত। সালেজুর চৌধুরী সংবাদের শিরোনাম জানাচ্ছিলাম। কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত। মানুষের মৃত্যুর মধ্য দিয়ে করোনা ভাইরাস এখন আর শুধু বৈশ্বিক মহামারীতেই থেমে নেই, বরং তা প্রভাব ফেলেছে সামাজিক, পারিবারিক এবং দাম্পত্য জীবনেও। বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর এই সময়ে মানসিক চাপ পারিবারিক, সামাজিক ও পারিপার্শ্বিক সহিংসতাকে বাড়িয়ে দিচ্ছে অনেক গুণে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের সময় বিশ্বব্যাপী নারীর প্রতি পারিবারিক সহিংসতা বেড়ে গেছে। একদিকে গৃহবন্দী দশা, অন্যদিকে আর্থিক ক্ষতি, কর্মসংস্থান হারানোর শঙ্কাও অনেকের। ফলে অনেকের আচরণ হয়ে উঠছে মারমুখী, আগ্রাসী, যার প্রথম শিকার হচ্ছে পরিবারের সদস্যরা, অর্থাৎ নারী ও শিশুরা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মনে করেন, আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ধরনের সহিংসতা প্রতিরোধ করা যেতে পারে। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের শরণাপন্ন হতে হবে, এর অপরাধকে চলতে দিতে নেই। এইসব ব্যাপারে কিন্তু সাধারণ নির্দেশ রয়েছে পুলিশের উপরতলা থেকে যে সব অপরাধের প্রতিকার পুলিশকে করতে হবে। আক্রমণ ও প্রতিরোধের সাথে সাথে গুরুত্ব দিতে হবে পারিবারিক সহিংসতা বন্ধের দিকেও, মনে করছেন সমাজবিজ্ঞানীরা। ঘরে থাকার ফলে এখন পুরুষ মানুষেরা সবাই যারা নাকি চাকুরিজীবী ছিল তারা অলস হয়ে গেছে একরকম। দ্বিতীয়ত হচ্ছে মানুষের কর্মক্ষমতাটা কিন্তু কমে যাচ্ছে। আমি মনে করি এই যে সামাজিক সম্পর্ক যেগুলো আছে এগুলিও ব্যাঘাত ঘটবে এবং সামাজিকভাবে কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা দেবে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, করোনা সংক্রমণের এই সময়ে চারপাশে যেভাবে সহিংস ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা সবার জন্য একেবারেই নতুন। অর্থনৈতিকভাবে অসচ্ছল, পশ্চাৎপদী, তাদের মধ্যে হয়তো ক্ষুধা, তাড়না, পভার্টি, দারিদ্র, আনএমপ্লয়মেন্ট, এই সমস্ত জায়গা থেকে অপরাধ প্রবণতা বাড়তে পারে। এটি খুব অস্বাভাবিক ঘটনা না। এই পরিস্থিতি নিয়ে গবেষণাও গুরুত্ব দিয়েছেন তারা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা পরীক্ষা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছেন সহকর্মী হাসান পারভেজ, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। পারভেজ, কি খবর আছে আপনার কাছে? জোহর, আপনি নিশ্চয়ই জানেন এবং আপনি বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে যারা করোনা সাসপেক্টেড, যারা সন্দেহ আছেন, তারা কিন্তু পরীক্ষা করাতে আসছে। কিন্তু যে বিষয়টি এখানে দেখছি তা হলো যে অনেকেই ভোর রাতে সেহরি খেয়ে এসেছেন এবং অনেকে 6টা-7টার সময় এসেছেন এবং তারা এক ধরনের ভোগান্তিতে পড়েছেন বলা যেতে পারে। এবং যদিও এই নমুনা সংগ্রহ পরীক্ষাটি শুরু হয়েছে সকাল 6টা থেকে, কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখেছি। শেরাটনের যে হোটেল আছে সেই হোটেল ছাড়িয়ে দীর্ঘ লাইন দেখেছি। অনেকেই বসেছিলেন যেহেতু দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। একই সঙ্গে একটি বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি নিশ্চয়ই জানেন যে স্বাস্থ্য অধিদপ্তর বা IDCR বলছে যে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ তারা করবে না, বিভিন্ন বুথের মাধ্যমে তারা নমুনা সংগ্রহ পরীক্ষা করবেন। কিন্তু আমরা দেখেছি অনেকে বয়স্ক মানুষ এসেছেন যারা প্রায় 70-80 বছর বা 60 বছরের ওপরে, এরকম মানুষকে দেখেছি যারা দাঁড়িয়ে থাকতে পারছিলেন, তার বাধ্য হয়ে বসেছিলেন এবং তাদের জন্য ভোগান্তিটা সবচেয়ে বেশি। একই সঙ্গে আরেকটি আমি যে দেখেছি এখানে যারা কয়েকজনের সাথে কথা বলেছি তাদেরকে দেখেছি যে বিশেষ করে যারা করোনা পজিটিভ এর আগে হয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে তাদের শরীরে এখন করোনা যে ভাইরাসটি সেটি আছে কিনা তা পরীক্ষা করার জন্য এসেছেন। অর্থাৎ এতে করে একটা জিনিস বোঝা যায় তা হলো যে তাদের দ্বারা সংক্রমিত কিন্তু আরও অন্যরা হয়ে যেতে পারে। যদি তারা বলছিলেন যে তারা যদিও বাসায় আইসোলেশনে ছিলেন 14 দিন, কিন্তু 14 দিন পর আবার তারা পরীক্ষা করতে এই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে এসেছেন। এইটি কিন্তু বিশেষজ্ঞরা বারবার একটি কথা বলছিলেন যে যারা করোনা পজিটিভ একবার হয়েছেন এবং 14 দিন আইসোলেশনে ছিলেন, দ্বিতীয়বার আবারও পরীক্ষা করার যে বিষয়টি, যে সেটি যদি বাসা থেকে করা হয়, বাড়ি থেকে করা হয়, নমুনা সংগ্রহ করা হয়, সেটি কিন্তু তার দ্বারা অন্যরা কিন্তু সংক্রমিত হয় না বা সে ভাইরাসে ছড়িয়ে পড়ে না। কিন্তু আমরা প্রায় 3-4 জনকে পেয়েছি, যদিও আমি কথা বলেছি 6-7 জনের সঙ্গে, কিন্তু 3-4 জনকে পেয়েছি যারা এর আগে করোনা পজিটিভ ছিলেন কিন্তু আবার দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য, অর্থাৎ তার ভাইরাসটা আছে কি নাই সেটি পরীক্ষা করার জন্য এসেছেন। মূলত বলা যেতে পারে যে পরীক্ষা নিয়ে কিন্তু জটিলতা কিন্তু এখনো কাটছে না। অর্থাৎ যদিও স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে তারা এই জটিলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, কিন্তু আমরা সরজমিনে এসে দেখছি যে জটিলতা, সেই জটিলতা খুব একটা কাটেনি। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে 4টি বুথ করা হয়েছে, সেই বুথের মাধ্যমে বলা যেতে পারে যে আগের তুলনায় কিছুটা ভোগান্তি কিন্তু কমেছে। আমরা যে
গায়ের পর গায়ে ঘেঁষে দাঁড়ানোর যে বিষয় দেখেছিলাম, কিন্তু সেটি কিন্তু অনেকটা কমেছে। তবে যে জটিলতা, সেই জটিলতা কিন্তু এখন অনেকটাই থেকে গেছে। তো এই ছিল সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় থেকে। জহুর। পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন হাসান পারভেজ। চলে যাচ্ছে পরের সংবাদে। প্রাণঘাতী করোনার সঙ্গে লড়াই করে যারা জয়ী হয়েছেন তাদের কথা আতঙ্কিত হওয়া যাবে না, থাকতে হবে সচেতন, ধরে রাখতে হবে মনোবল। তবে হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে তাদের অম্লমধুর অভিজ্ঞতা আছে। তারা বলছেন, এই ঘাতক ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। করোনা জয়ীদের সঙ্গে কথা বলে আরও জানাচ্ছেন তানজির মেহেদি। কাগজে কলমে সম্মুখ যোদ্ধার খেতাব না থাকলেও যে কোনো বিপর্যয়ে সম্মুখ যোদ্ধার মতোই লড়াই চালিয়ে যান গণমাধ্যম কর্মীরা। প্রাণনাশী করোনা সংকটকালেও তথ্যের প্রবাহ নিশ্চিত করতে হাটবাজার থেকে মাঠে ময়দানে হাসপাতালে সবখানে সরব গণমাধ্যম কর্মীরা। কাজের ফাঁকে নীরবে শরীরে ঢুকে যায় অদৃশ্য শত্রু করোনা। অনেকের মতো এ ভাইরাস বাসা বেঁধেছে গণমাধ্যম কর্মীদের শরীরেও। তবে প্রাণশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা আর স্বাস্থ্যবিধি মেনে চলায় আক্রান্তদের অনেকে জয় করেছেন এই প্রাণখেকো ভাইরাসকে। তবে যুদ্ধে হেরে গিয়ে মৃত্যুর শীতল স্পর্শ মেনে নিতে হয়েছে সাংবাদিক হুমায়ুন কবির খোকনকে। জয়ী যারা তারা বলছেন, লড়াইয়ের মানসিকতা নিয়ে নামতে হবে যুদ্ধে, তাহলেই পরাজিত হবে অণুজীব। পরিবারের জন্য, নিজের জন্য বা বাঁচার জন্য আমাদের যে স্পৃহা, এগুলো যদি শক্তিশালী থাকে, এই এর বিরুদ্ধে, করোনার বিরুদ্ধে লড়াই আমি বিলিভ করি অবশ্যই আমরা জয়ী হব। হাসপাতালে সেবার মান নিয়ে আপত্তি ছিল করোনাজয়ী গণমাধ্যম কর্মীদের কণ্ঠে। বরাবরই ব্যবস্থাপনার দিকে আঙুল তুলেছেন তারা। হসপিটাল আসলে আমার কাছে মনে হয়েছে যে শুধুই আমাদেরকে বাসা থেকে আইনা আইসোলেশনে রাখা হয়েছে। এখানে শুধু 3 বেলা ওষুধ আর 3 বেলা খাবার ছাড়া আর কোনো কিছুরই ব্যবস্থা ছিল না, তাও টাইম মতো দেওয়া হতো না। এখানে যা কিছু করার আমরা নিজেরাই করেছি। নিজেদের বিপজ্জনক অভিজ্ঞতা থেকে আক্রান্তদের উদ্দেশ্যে দিয়েছেন নানা পরামর্শ। মনোবল হারাবেন না, একই সঙ্গে যদি খুব বেশি ক্রিটিক্যাল সিমটম না থাকে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের কষ্ট বা গলা ব্যথা এরকম কিছু না থাকলে হাসপাতালে না যাওয়ার পরামর্শই দেব। হাসপাতালে না গিয়ে বাসায় আইসোলেশন করে দূরত্ব বজায় রেখে চলে, গরম পানির ভাপ, গার্গল করা এবং ভিটামিন সি যুক্ত ফলমূল খেতে পারে। তবে প্রাণঘাতী ভাইরাস থেকে নিজের এবং পরিবারের সুরক্ষায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তারা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো স্যাভলন অ্যান্টিসেপটিক স্তপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনার ছোবলে গেল 24 ঘন্টায় প্রাণ গেছে আরও প্রায় 6,800 বেশি মানুষের। যুক্তরাষ্ট্রে মৃত্যুর তালিকা বরাবরের মতোই দীর্ঘ হচ্ছে। দেশটিতে একদিনে মারা গেছেন 2,500-এরও বেশি মানুষ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্ক ফোর্স তাদের কাজ চালিয়ে যাবে। এর আগে টাস্ক ফোর্স ভেঙে দেওয়ার কথা বলেছিলেন তিনি, তবে একদিনের মাথায় সেই সিদ্ধান্ত বদল আনলেন। এদিকে করোনায় বিধ্বস্ত ব্রিটেনও 24 ঘন্টায় 649 জন মারা গেছেন। ব্রাজিলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8,500। 24 ঘন্টায় নতুন করে মারা গেছেন আরও 600-র বেশি মানুষ। বিপর্যস্ত এশিয়াও আর বেশি মোট মৃত্যু 2,65,000 ছাড়িয়েছে। আক্রান্ত ছাড়িয়েছে 38,22,000-এ। সেরে উঠেছেন প্রায় 13 লাখেরও বেশি মানুষ। চব্বিশ ঘন্টায় দেশে করোনায় শনাক্ত হয়েছেন 790 জন, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 3 জনের। এই নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 186 জনে। বুধবার কোভিড-19 সম্পর্কিত সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত 8ই মার্চ। এর 10 দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষ কতটা স্বাস্থ্যবিধি মেনে চলছে তা জানাতে যশোর থেকে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনি যেখানে রয়েছেন সেখানে সামাজিক দূরত্ব কতটা মানা হচ্ছে, সরেজমিনে কি দেখছেন আমাদের জানান।
ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে। আপনাকে যদি ক্যামেরার চোখ দিয়ে একটু দেখাই, এখানে কোনো সামাজিক দূরত্ব মানা হচ্ছে না এবং যে সরকারের যে লকডাউন সেটি কিন্তু কোনো মানা হচ্ছে না। আমরা দেখেছি যে মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে কিন্তু ঘর থেকে বাইর হচ্ছেন এবং তাদের এই বাজারে সমাগম করছেন এবং বাজার শুধু না, বিভিন্ন এলাকায় শপিং মল বলেন, বিভিন্ন প্রয়োজন অপ্রয়োজনে কিন্তু তারা আসছেন এবং বিভিন্ন গাড়ি কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখি যে যশোরে এ পর্যন্ত 70 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, তার ভিতরে 20 জন রোগী এখনো পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এবং এই যে রোগী এখন পর্যন্ত মারা যাওয়ার কোনো খবর আমরা পাইনি সিভিল সার্জনের তথ্য মতে। তবে করোনা উপসর্গ নিয়ে কিন্তু বেশ কয়েকজন মারা গেছে, আমরা এমন তথ্য পেয়েছি। তো আপনি তো জানেন যে যশোর অঞ্চলে বিভিন্ন সবজি আবাদ হয়ে থাকে, সেই সবজি এর দাম কিন্তু কম পাচ্ছেন। আবার বর্তমান সময়ে যে বড় আবাদ চলছে, সেই বড় আবাদের এখন ধান কাটার মৌসুম, সেই মৌসুমে কিন্তু মানুষ যে শ্রমিক সংকট সেটাও কিন্তু রয়েছে। সব মিলিয়ে যে লকডাউনের নিয়ম কানুন সেটা কিন্তু কেউ মানছেন না, এমনটি কিন্তু আমরা জানি। যে আমরা যে প্রশাসনের কথা বলি, প্রশাসনের পক্ষ থেকে খুব বেশি পদক্ষেপ নিতে আমরা দেখিনি। তারা মাঝে মধ্যে দু এক সময় আসলেও দোকানদার এবং এই প্রশাসনের পক্ষে কিন্তু চোর পুলিশ খেলা হচ্ছে, অর্থাৎ প্রশাসন যখন আসছে তখন কিছু দোকান দেখছি আমরা বন্ধ রাখছে এবং প্রশাসন যাওয়ার পরে আবার দোকান স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। আপনাকে যদি বলি যে বিভিন্ন সময় যে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না। ফলে এই অঞ্চলের মানুষ কিন্তু এখনও আতঙ্কিত রয়েছে এবং বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে। আপনি জানেন যে দিন গেলে এর সংখ্যা কিন্তু বাড়ছে, অর্থাৎ এখন পর্যন্ত 70 জন রোগী শনাক্ত হয়েছেন এই অঞ্চলে। অর্থাৎ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ল্যাব রয়েছে, সেই ল্যাবে কিন্তু প্রতিদিন করোনা রোগী শনাক্ত হচ্ছে এই যশোর অঞ্চলে। সেক্ষেত্রে কিন্তু ঝুঁকির মাত্রা কিন্তু দিন গেলে বেড়ে যাচ্ছে। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ। যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন। চলে যাচ্ছে পরের সংবাদে। দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার থেকে দেশের সব মসজিদে 5 ওয়াক্ত নামাজ ও তারাবির জামাতে অংশ নিতে পারবেন মুসল্লিরা। ধর্ম মন্ত্রণালয় কথা জানিয়েছে। নামাজ আদায়ের জন্য 12 দফা সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। না মানলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। করোনার ব্যাপক সংক্রমণ বন্ধ করতে গত 1 মাস ধর্মীয় উপাসনালয়গুলোতে জনসমাগম সীমিত রাখা হয়। মসজিদে প্রতি ওয়াক্তে সর্বোচ্চ 5 জন এবং জুমার নামাজে 10 জন করে অংশ নেন। তবে পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদগুলোতে এই শর্ত শিথিল করে দেওয়ার আবেদন জানান আলেম ওলামারা। এই প্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত নিল সরকার। আমাদের আলেম ওলামারাও আজকে সম্মিলিতভাবে তাদের প্রতিনিধিমূলক একটা সংখ্যা আমাদের কাছে এসেছিলেন। তাদের সাথে আমরা অনেকগুলি আলাপ করছি। তাদেরকে আমরা কিন্তু এটাও বলছি যে বর্তমান অবস্থায় কিন্তু সংক্রমণ অবস্থা কম নাই, বরঞ্চ বেড়ে যাচ্ছে। এই অবস্থায় কি আপনাদেরকে দেওয়া হবে? তখন ওনারা বললেন যে সমস্ত বিধিনিষেধ, স্বাস্থ্যবিধি এবং সামাজিক বিধি আরোপ করা যায়, অথবা যদি আপনারা আরো কিছু কঠিন শর্ত যদি দেন, সবকিছু মেনে আমরা চলবো। আমাদের রোজার মাসে নামাজ রোজা ইবাদত বন্দেগী করার সুযোগ দেন। সেই মতেই কিন্তু এই সুযোগটা দিয়েছে। তবে নামাজ আদায়ের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি ওয়াক্ত নামাজের আগে মসজিদ সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করতে হবে। মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। প্রত্যেক মুসল্লিকে অবশ্যই মাস্ক পরতে হবে। শিশু, বৃদ্ধ বা রোগীর সেবায় নিয়োজিত কেউ জামাতে অংশ নিতে পারবেন না। প্রত্যেক মুসল্লি নিজ ঘর থেকে সুন্নত নামাজ আদায় করে আসবেন। জামাতে একজনের সঙ্গে অপরজনের দূরত্ব হবে কমপক্ষে 3 ফুট। আমরা মনে করি সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে চলে এবং আমাদের যে সমস্ত শর্ত দিয়েছি এগুলো মেনে চলে মসজিদে যায়, বাড়িতে বসেও যেমন সুরক্ষা হবে, ইনশাআল্লাহ মসজিদে আল্লাহ তাআলা তাদেরকে সুরক্ষিত রাখবেন। ধর্ম মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা বজায় রেখে বৃহস্পতিবার জোহরের ওয়াক্ত থেকেই মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে পারবেন। তবে নির্দেশনা অমান্য করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের থেকে নিচ্ছে একটা বিরতি। আরো খবর নিয়ে ফিরবো, সাথে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ।
এবারে জানাবো হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। করোনা সংক্রমণের এই সময়ে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ কেমন আছে, এই সংবাদ সংগ্রহ করেছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। তিনি এখন সরাসরি চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মুমু, চট্টগ্রামের বাজারগুলোয় কি অবস্থা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ জহুর। আমি আছি এখন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায়। সকালবেলা আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম একই চিত্র দেখছি এখনো পর্যন্ত। মানুষের আনাগোনা অনেক আছে, সবজি ভরপুর মজুত রয়েছে, কিন্তু বাজারজাত তারা করতে পারছেন না। তাদের অভিযোগ হচ্ছে পরিবহন সংকটের কারণে তারা বাজারজাত করতে পারছেন না, কারণ এই রিয়াজউদ্দিন বাজার থেকে কিন্তু পাইকারিরা এখান থেকেই তাদের খুচরা যারা ব্যবসায়ী আছে তারা এই সবজি সংগ্রহ করে থাকেন এবং বিভিন্ন জায়গায় এই রিয়াজউদ্দিন বাজারের সবজিগুলো কিন্তু গিয়ে থাকে। কিন্তু করোনার কালো থাবায় এই বাজারও কিন্তু পড়েছে। অনেক নিম্ন আয়ের শ্রমিক কিন্তু এখনো পর্যন্ত বেকার রয়েছে, তারা কিন্তু কাজ পাচ্ছে না, যার কারণে অনেকেই বেকার রয়েছেন। এই সবজিগুলো পরিবহন করেই কিন্তু তাদের জীবন চলে, কিন্তু এখন হচ্ছে ক্রেতা শূন্যর কারণে অনেকটা তারা বেকার রয়েছে। যেসব সবজি চড়া দামে বিক্রি হতো এখন সেই সবজিগুলো যে চাহিদা সেই দামই কিন্তু দাম পাচ্ছেন না বললেন স্থানীয় যে ব্যবসায়ী আছেন তারা বলছেন রমজানে বেগুনের চাহিদা থাকলেও এখন পর্যন্ত সেই বেগুন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, 45 টাকা পাইকারি দরে এভাবে বিক্রি হচ্ছে। তারপর ভেন্ডি বিক্রি হচ্ছে কেজিতে 10 টাকা। এই ধরনের অনেকগুলো সবজি আছে যেগুলো হচ্ছে পচনশীল দ্রব্য, যেগুলো সংরক্ষণ করা যাচ্ছে না, বাধ্য হয়ে তারা পানির দরে বিক্রি করছেন, কিন্তু পানির দরে বিক্রি করার মতো সেরকম গ্রাহকও তারা পাচ্ছেন না। তারা বলছেন যদি এভাবেই হয়ে থাকে তাহলে তাদের ব্যবসা আগের মতো তারা চালিয়ে যেতে পারবেন না। করোনার কারণে চট্টগ্রামে কিন্তু এই পরিস্থিতিটা বিরাজ করছে। মানুষ বাজারে আসছেন না দেখে তারা এইসব জিনিসপত্রগুলো জাত করতে পারছেন না। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জহুর। মুমু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম থেকে ফাতেমা জান্নাত মুমু। এদিকে মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। টাঙ্গাইল থেকে এই তথ্য জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন এবং কেন বেড়েছে? ধন্যবাদ জহুর। আসলে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলাঙ্গা যে বাস স্ট্যান্ড এলাকায় রয়েছে, সেই বাস স্ট্যান্ড এলাকায় আসলে আমরা কিন্তু গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি যে বিশেষ করে যেদিন থেকে পুনরায় গার্মেন্টস খোলা হয়েছে সেদিন থেকে কিন্তু অনেকটাই কিন্তু যে গণপরিবহন সেটি না থাকলেও কিন্তু মানুষ ঢাকাগামী হচ্ছে, অর্থাৎ বিভিন্ন উপায়ে কিন্তু তারা যাচ্ছেন। অর্থাৎ আমরা কিন্তু লক্ষ্য করেছি যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে সিএনজি অটোরিক্সা এবং বিভিন্ন ধরনের যানবাহন করে তারা কিন্তু ঢাকাতে যাচ্ছেন এবং ঢাকা থেকেও কিন্তু তারা বিভিন্ন উপায়ে কিন্তু আছেন। এতে করে কিন্তু করোনার যে ঝুঁকি সেটি কিন্তু রয়েছে, কারণ এই যারা সিএনজিতে, অটোতে বা মোটর সাইকেল যুগে ঢাকাতে যাচ্ছেন তারা কিন্তু এক ধরনের গাদাগাদি করে বসে যাচ্ছেন, যার কারণে তারা কিন্তু করোনার মধ্যে এক ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। তবে পণ্য যে পরিবহনগুলো রয়েছে, বিশেষ করে ট্রাক করে আমরা দেখেছি তারা কিন্তু ঢাকাতে যাচ্ছেন এবং দুর্ঘটনাও কিন্তু প্রতিনিয়ত ঘটছে। আসলে গণপরিবহন না থাকলেও মানুষ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পরিবহনে তারা ঢাকাতে ফিরছেন এবং তারা কিন্তু করোনার ঝুঁকি নিয়ে যাচ্ছেন। জহুর, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। আতিক, আপনাকে ধন্যবাদ। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান। সংবাদ এই পর্যায়ে সময় হলো আরেকটা বিরতির, আরো খবর নিয়ে ফিরবো, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। গুজব ছড়ানোর অভিযোগে কার্টুনিস্ট, সাংবাদিক সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে র্যাব।
জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো, অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে র্যাব ৩ প্রবাসী সাংবাদিক, কার্টুনিস্ট সহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় এই মামলা করে। এই মামলায় আসামি করা হয়েছে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, ব্যবসায়ী মোস্তাক আহমেদ, তথ্য প্রযুক্তিবিদ ও রাষ্ট্রচিন্তার সদস্য মোহাম্মদ দিদারুল ইসলাম ভুইয়া, মিনহাজ মান্নান, প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ও শাহেদ আলম, শায়ের জুলকান্নাইন, আশিক ইমরান, ফিলিপ সুমাখার, স্বপন ওয়াহিদ, ব্লগার আসিফ মহিউদ্দিনকে। এ মামলায় এজাহারভুক্ত ১১ আসামির মধ্যে ৪ জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। বরগুনায় নিউজ 24 প্রতিনিধি সুমন শিকদার ও অনলাইন বাংলা নিউজের জেলা প্রতিনিধি জামাল মির সহ ৩ সাংবাদিককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে শহরের উকিলপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। বরগুনা সদর থানার ওসি আবির মোহাম্মদ জানান, মোসাম্মদ লামিয়া নামের এক মেয়ে সুমন ও জামাল সহ ৯ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেন। মামলার অভিযোগ, ইউটিউবে ভিডিও আপলোড করে লামিয়া ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করেছে গ্রেফতারকৃতরা। মামলার ভিত্তিতে অন্যান্যদেরও আটকের চেষ্টা চলছে। এদিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন জেলার সাংবাদিক নেতারা। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। দর্শক, এবারে আমরা ফরিদপুরে করোনা পরিস্থিতি জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, করোনা পরিস্থিতির সর্বশেষ খবর আমাদের জানাবেন। ধন্যবাদ জহুর। যে আপনি জানেন যে দেশের কিন্তু করোনার পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে, ঠিক তেমনটি ফরিদপুরেও কিন্তু করোনার পরিস্থিতি কিন্তু ঊর্ধ্ব গতিতেই চলছে। ফরিদপুরে এই পর্যন্ত ২৪ জন কিন্তু করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারপরেও কিন্তু জনগণ কিন্তু এখনটা অনেক সচেতন হয়নি। আপনাকে যদি একটু দেখাই যে আমার পেছনে কিন্তু সাধারণ জনগণ অনেক বাইরে বের হয়ে এসেছেন। তারা কিন্তু কোনো নিয়ম শৃঙ্খলায় মানছে না। তার বিষয়ে যদি আমি একটা কিছু দেখাই যে আপনাকে, যে একটা ব্যাংকের বিষয়, সেই ব্যাংকে কিন্তু যে লোকজন লাইনে দাঁড়িয়েছে তারা কিন্তু কোনো সাধারণ যেই বিধিনিষেধ আছে, তারা যে সামাজিক দূরত্ব আছে তার কোনোটাই কিন্তু মানছে না। তারা কিন্তু গায়ের সঙ্গে গা লাগিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে শুধুমাত্র ব্যাংকে টাকা জমা দিবে এবং টাকা উত্তোলনের জন্য কিন্তু। তো এই ফলে কিন্তু দেশে করোনার পরিস্থিতির সংখ্যাও কিন্তু বেড়ে চলেছে। তারা এই কোনো কিছুই কিন্তু কর্ণপাত করছেন না। তারা সরকারের যে বিধিনিষেধ আছে সেগুলোও কিন্তু কোনো কিছু মানছেন না। তারা, আপনাকে যদি একটু জানতে চাই যে এই যে আপনারা দাঁড়াইছেন এখানে গায়ের সাথে গা লাগিয়ে, কি কারণে বলেন তো? আপনি শুনছিলেন যে ভিড়ের কারণে কিন্তু দাঁড়িয়ে আছে। আপনার কাছে একটু জানতে চাই, কেন আপনারা এই যে গায়ের সঙ্গে দাঁড়িয়ে আছেন? জানেন যে করোনার পরিস্থিতি খুবই খারাপ। এখন প্রয়োজনের জন্য আসছি, এর জন্য টাকা লাগবে তাই নিতে আসছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে অনেকে কিন্তু প্রয়োজনে কিন্তু এসেছেন। তারা এখানে এসে এই ভিড়ের মধ্যেই তারা থাকছেন। তারা সামাজিক যে দূরত্ব, নিরাপত্তা, সে কোনো কিছুই মানছে না, যার ফলে ফরিদপুরে দিন দিন করোনার পরিস্থিতি বৃদ্ধি পেয়ে চলেছে। তো আমার কাছে জহুর এই পর্যন্ত ছিল করোনার সর্বশেষ সংবাদ। চলে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। সোহাগ, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন খায়রুজ্জামান সোহাগ। চলে যাচ্ছি পরের সংবাদে। করোনায় ১.৫ মাসেরও বেশি সময় ধরে বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। অনলাইনে ক্লাস চলছে কিছু বিশ্ববিদ্যালয়ের, তবে বেশিরভাগ শিক্ষার্থীরা বাসায় অলস সময় কাটাচ্ছেন। সামনের সময় নিয়ে দুশ্চিন্তায় তারা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে চলতি সপ্তাহের মধ্যে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গাইডলাইন দেওয়া হবে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। দেশের প্রায় ১০০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিচ্ছে প্রায় ৩.৫ লাখেরও বেশি শিক্ষার্থী। করোনা পরিস্থিতিতে এই শিক্ষার্থীরাও চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। ১৭ মার্চ থেকে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধ সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ও, যে কারণে এখন এমন নিষ্প্রাণ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এখন তো বন্ধ, এখন তো থমথমে অবস্থা, না স্টুডেন্ট আসে না, খোঁজখবর তো সব অনলাইনে সব খোঁজখবর নিতেছে তারা। করোনায় পুরো পৃথিবী অচল হয়ে পড়া শিক্ষা ব্যবস্থায় বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে চলছে অনলাইনে ক্লাস পরীক্ষা। দেশের কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলছে সে পথে, কিন্তু ৩.৫ লাখ শিক্ষার্থীর বেশিরভাগই এখনও অনলাইন ক্লাসের আওতার বাইরে।
যদিও আমরা অনলাইনে আমাদের ক্লাসগুলো মেনটেন করার চেষ্টা করছি। এখন অনলাইনে ক্লাসগুলো বন্ধ আছে কারণ আমাদের স্প্রিং 2020 সেমিস্টার শেষ। ক্যাম্পাস কবে খুলবে, আবার কবে ক্যাম্পাসে যেতে পারবো, এই বিষয়গুলো নিয়ে একটু কনফিউশন আছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান বলছেন, সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস পরীক্ষা ত্বরান্বিত করতে চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া হবে। এখন তো এটা অনেকদিন, এখন তো দীর্ঘই হচ্ছে, যেহেতু এখন চিন্তা হচ্ছে যে এটা হয়তো সেপ্টেম্বর পর্যন্ত টানতে পারে, মানে আমরা ভিডিও নো কি হবে, আরো বেশি হতে পারে, কমও হতে পারে। আমরা একটা গাইডলাইন ওয়ার্ক করতেছি, আশা করতেছি এই সপ্তাহের শেষের দিকে আমরা একটা গাইডলাইন ওয়ার্ক করে নতুন কিছু ডাইরেকশন এইটুকু। তবে করোনার কারণে ছুটিতে রাজধানী ছেড়েছে বেশিরভাগ শিক্ষার্থী, তাই অনলাইনে ক্লাস শুরু হলেও গ্রামে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটা সুবিধা নিতে পারবেন সেই সংশয় থাকছেই। শিক্ষার্থীদের পদচারণে মুখর থাকা এসব বিশ্ববিদ্যালয় এলাকা এখন এমন স্তব্ধ, শুনশান নীরবতা। কবে আবার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে বলতে পারছেন না কেউ, যদিও বিভিন্নভাবে এই ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা চলছে। সবকিছুই নির্ভর করছে আসলে করোনা পরিস্থিতির উন্নতির উপর। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনা রোগীদের সেবার জন্য প্রস্তুত দেশের সবচেয়ে বড় আইসোলেশন সেন্টার। 2013 শয্যার আইসোলেশন সেন্টার ছাড়াও এখানে তৈরি হচ্ছে 71 শয্যার আইসিইউ সেন্টার। বুধবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে স্থাপিত এই অস্থায়ী হাসপাতালে নিযুক্ত পরিচালক জানান, হাসপাতালটি রোগীদের সেবার জন্য প্রস্তুত, তবে কবে উদ্বোধন হবে সে বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি। জানান, সরকার চাইলে যে কোনো দিনই উদ্বোধন করতে পারেন এই আইসোলেশন সেন্টারটি, তবে 71 শয্যার আইসিইউ নির্মাণ কাজ এখনও চলমান। এটি শেষ হতে আরও অন্তত 1 সপ্তাহ সময় লাগবে বলে জানান টেকনিশিয়ানরা। এদিকে করোনা দুর্যোগের মধ্যেও মানবিক কল্যাণে এগিয়ে আসায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মহামারীর সময়ে চিকিৎসা সেবার বৃহৎ হাসপাতাল স্থাপন করে দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপ মানুষের মনে আশার আলো জ্বালিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। গ্রুপ মানবিক কল্যাণে এগিয়ে এসেছে, নির্মাণ করেছে বিশাল হাসপাতাল। দুর্যোগকালে তাদের এই প্রয়াস আশার আলো জাগিয়েছে চিকিৎসা ক্ষেত্রে। মানবিক কল্যাণে বসুন্ধরা গ্রুপকে এগিয়ে আসার জন্য জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে জানাবো খেলার খবর। করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। বেছে নেওয়া হয় 27টি ফেডারেশন। প্রাথমিকভাবে আর্থিক সহায়তা পাবেন 1000 খেলোয়াড়, এমনটাই জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। করোনায় ভুগছে পুরো বিশ্ব, যার জেরে অচল ক্রীড়াঙ্গন, আর সবার মতোই দুঃসময় পার করছে ক্রীড়াবিদরা, বিশেষ করে যাদের রুটি রুজির একটাই মাধ্যম। দেশ জুড়ে অসংখ্য খেলোয়াড়ের এমন সংকটকালে ওদের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 27 ফেডারেশনের 1000 খেলোয়াড় পাবে 10,000 টাকার আর্থিক সহায়তা। এছাড়া ঈদের পর ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরও সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যৌথভাবে একসাথে মিলিয়ে আমরা কিন্তু এই বরাদ্দটুকু দেওয়ার জন্য আমরা চিন্তায় আছি। আমরা প্রাথমিকভাবে প্রায় 1000 খেলোয়াড়দের তালিকা আমরা বিভিন্ন ফেডারেশন আছে, ন্যূনতম 10,000 টাকা করে একটি চিন্তাভাবনা আমরা করেছি। বিভিন্ন ভাতা, সম্মানী ভাতা সিস্টেম চালু রয়েছে। তা আমাদের ক্রীড়াঙ্গনে কেন আমরা এই সম্মানী ভাতা চালু করব না? যারা অসহায় অবস্থায় আছেন সেই সকল খেলার সাথে সম্পৃক্ত ক্রীড়াসেবী ব্যক্তিদেরকে আমরা সহায়তা করতে পারবো। সেখানে আমরা মাসে 2000 করে এককালীন আমরা তাদেরকে 24,000 টাকা করে সেই খেলোয়াড়দেরকে আমরা বরাদ্দ দেব। করোনায় স্থগিত একের পর এক স্পোর্টস ইভেন্ট, তাই তো পরবর্তীকালে পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের সামনে। ক্রীড়াঙ্গন সচল রাখতে সরকারের পাশাপাশি ফেডারেশনগুলোকে নিতে হবে সঠিক পদক্ষেপ, মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সভাপতিদের সাথে এবং কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা তাদেরকে অনুরোধ করেছি যে তাদের পক্ষ থেকেও যেন খেলোয়াড়দেরকে সহযোগিতা করা হয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন ক্রিকেট বোর্ড সহযোগিতা করেছে, ফুটবল ফেডারেশন করেছে, তারপরে সাইক্লিং ফেডারেশন করছে। এছাড়া পৃষ্ঠপোষকদের যথারীতি ক্রীড়াঙ্গনে পাশে থাকার কথা জানান জাহিদ আহসান রাসেল। তাদেরকে সহযোগিতা করা যায় কিনা। আরিফুল ইসলাম, নিউজ 24। আমাদের পক্ষ থেকে আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার সবাইকে ধন্যবাদ।